সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো বলছেন নুরুল হক। এদিকে চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। জানাবো স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় বলছেন তারেক রহমান। জানিয়ে দেব নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলছেন আমিনুল। এবং সর্বশেষ জানাবো সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব চেয়ে জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো বলছেন নুরুল হক। 24-এর গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐক্যমতের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে 5 আগস্টেই জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ জমা দেয়নি, কাউকে আটক করাও সম্ভব হয়নি। স্বৈরাচারের দোষীরা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় বলছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচারের দোষীরা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্রীয় এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার সংস্কার নিয়ে তিনি বলেন, বর্তমান সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচনের কথা বলেছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারেক রহমান বলেন, আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের দোষ শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ স্বৈরাচারের ও ফ্যাসিবাদের সক্রিয় সহযোগী হয়ে উঠেছিল। দেশের যেসব গুমখুন, নারী ধর্ষণ, অপহরণ, দুর্নীতি ও টাকা পাচার, এমনকি আয়নাঘরের মতো বর্বর বন্দিশালার বিরুদ্ধে তাদের একটি বড় অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি। আমরা দেখেছি উল্টো তারা ফ্যাসিবাদের অপকর্মে জাস্টিফাই করে একটি বয়ান তৈরি করত। বীর জনতার রক্তক্ষয়ী এই অভ্যুত্থানে 5 আগস্টের মাহিয়া সরকারের পতনের পর দীর্ঘ 1.5 দশকের অন্ধকারের অতীত থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার অপার সম্ভাবনার একদ্বার উন্মোচিত হয়েছে। বিগত সরকার সংবিধান মানেনি উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান সংবিধান যেটিতে ইচ্ছে মতো কাটাছেড়া করে পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। সেই সংবিধানে 65 অনুচ্ছেদের 2য় দফায় বলা হয়েছে, জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরেও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে, বারবার জনগণের ভোট ছাড়া সংসদ গঠন করা হয়েছিল। এজন্য বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই, সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেনি। এসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে উচিত জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকরা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না।
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলছেন আমিনুল। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও গত 6 মাসে সংস্কারের কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারী দোষরা বসে আছে, তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, গত 6 মাসে আপনারা সংস্কারের কথা বলেছেন, কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভেতরে রয়েছে, কোথাও কোনো স্থিতিশীলতা নেই। বিএনপি এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র স্বৈরাচার মুক্ত করতে পারবো যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব দেয় জামায়াত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে রাষ্ট্র সংস্কার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দিন গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সংলাপ করেন কমিশন। এতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো 166 প্রশ্নমালার স্প্রেডশিটের মধ্যে এলডিপি 120টিতে একমত প্রকাশ করছে, বাকি 42টিতে একমত নয়। দলটি 2টিতে আংশিকভাবে একমত এবং 2টিতে অস্পষ্ট বলে জানিয়েছে। বৈঠকের ধারাবাহিকতায় আগামীকাল শনিবার খেলাফত মজলিস ও লিবারেল পার্টির সঙ্গে সংলাপ করেছে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে 5টি বিষয় সংসদ প্রস্তাবের ওপর মতামত জমা দিয়েছে জামায়াত ইসলামী। দলটি সক্রিয় নির্বাচনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। আগামী রোববার মতামত দেবে বিএনপি ও এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, কমিশনের উপর কোনো চাপ নেই। বিএনপি তরফ থেকে কমিশনকে জানানো হয়েছে তারা 2-1 দিনের মধ্যে মতামত জানাবে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কবে সংলাপ হবে এই প্রশ্নে তিনি বলেন, দলটির সঙ্গে 2-3 দিনের মধ্যে বৈঠক হচ্ছে না। দলটির মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে অন্য যেসব দলের সঙ্গে তারা আলোচনা করবেন এর মধ্যেও এনসিপিও থাকবে। সংলাপে 166 প্রস্তাবের মধ্যে তারা 120টিতে একমত প্রকাশ করেছেন। সংবিধান সংস্কার বিষয়ক 70 প্রস্তাবের মধ্যে 51টিতে একমত, 16টিতে নয়। একটি আংশিকভাবে একমত এবং 2টি প্রস্তাব অস্পষ্ট বলে মনে করছে এলডিপি। বিচার বিভাগে 23টির মধ্যে 22টিতে একমত আর 1টিতে আংশিকভাবে একমত। দুর্নীতি দমনের 20টির মধ্যে সবকটিতে একমত। জনপ্রশাসনের 26টির মধ্যে 11টিতে একমত, 15টিতে একমত নয়। নির্বাচন সংস্কারের 27 প্রস্তাবের মধ্যে 16টিতে একমত এবং 11টিতে একমত নয় বলে কমিশনকে জানিয়েছে এলডিপি। ওলি আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। যত কিছুই করেন না কেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি না 2জন লোক কাজ না করে, একজন ওসি আরেকজন ইউএনও। এলডিপির মতামতের কাগজ কাউকে না দিলে প্রস্তাব করেন আলী আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে মন খুলে আলোচনা করেছেন বলে জানান আলী আহমেদ। তিনি বলেন, তাদের বলেছি আমার প্রস্তাব অভিজ্ঞতাটা কাজে লাগান। তিনি বলেন তাদের বলেছি আমার বাস্তব অভিজ্ঞতাটা কাজে লাগান। আপনাদের বইয়ের সঙ্গে আমাদের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটালে জাতি উপকৃত হবে। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংশোধন অধ্যাদেশের মাধ্যমেই এখন করা যেতে পারে, যেটা পরে কারো যাবে সেটা সংসদের জন্য রেখে দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছে, অবশ্যই তারা বলবে, কিন্তু কমিশন হিসেবে তাদের যে দায়িত্ব সেটি হচ্ছে সংস্কারের জন্য যেসব কমিশন তৈরি হয়েছে সেগুলো সুপারিশ তুলে ধরা। এই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা সেই প্রক্রিয়া চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গা যেতে চাই, সুতরাং আমরা চাপে নেই। এর আগে সকালে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে ডক্টর আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেয়। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।